আজকে তোমাদের জেনারেল ম্যাথ অধ্যায় 2 এর 2.1 আমাদের এই অধ্যায়ের লাস্ট ক্লাসটা হবে। তো গত ক্লাসে হচ্ছে আমরা এই অধ্যায়ের অনেকগুলো ম্যাথ পড়াইছিল যেগুলো হায়ার ম্যাথের সাথে সংশ্লিষ্ট ছিল। তো আজকে আলটিমেটলি আমাদের দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ অলরেডি তোমরা পারবা আর একটা ম্যাথ হচ্ছে নতুন, আমরা ওই ম্যাথটা দিয়ে শুরু করব। তো তোমরা আগের ক্লাসের মতো একটু বইটা নিয়ে যদি বসো, আমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 29 উদাহরণ 13 এই ম্যাথটা আমরা করাবো। তো এই ম্যাথটা বোঝার আগে আমরা আরেকটা ছোট্ট ম্যাথ করবো। ভাইয়া নিজের মতো করে বানায় একটা ম্যাথ দিছি, তোমরা এটা একটু খাতায় লিখে নাও। তো আসো আমরা এই প্রশ্নটাতে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 19কে ভাগ করলে, তোমরা এই লাইনটা একটু দাগ দাও, প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। খেয়াল করো, এই লাইনটা একটু আন্ডারলাইন করো, প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 19কে কিছু সংখ্যা দ্বারা যদি ভাগ করো, ভাগ শেষ থাকবে হচ্ছে 3। তাহলে আসো আমরা যদি একটু দেখি যে 19কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ শেষটা 3 হতে পারে। আমরা যদি একটু খেয়াল করো, মনে করলাম এটা হচ্ছে 19, তো 19কে ভাইয়া মনে করো 4 দ্বারা ভাগ করলাম, তাহলে 19-এর মধ্যে 4 কয়বার যায়? 4 4 16। তাহলে খেয়াল করো এখানে দেখো তোমার কত থাকলো, আমাদের ভাগ শেষটা তুমি খেয়াল করো 3 অবশিষ্ট রইলো। এরপর আবার খেয়াল করো, মনে করো ভাইয়া নিলাম হচ্ছে আবার 19কে আবার ভাগ করলাম মনে করো এবার 8 দ্বারা, তাহলে 8 দ্বারা যদি ভাগ করো 8 দুগুণে 16, তাহলে এখনো খেয়াল করো তোমার হচ্ছে 3 অবশিষ্ট থাকে। এই জিনিসগুলো তোমরা একটু রাফে লিখে রাখো এই অঙ্কটার জন্য, তাহলে বুঝতে তোমার নিজেরই সুবিধা হবে, এটা রাফে লেখো। এরপরে খেয়াল করো আমরা যদি 19কে আমরা মনে করো 16 দ্বারা ভাগ করলাম, তাহলে দেখো তো 16 একবার যাবে এখানে, তাহলে 16 একে 16, দেখো এই ক্ষেত্রেও তোমার 3 অবশিষ্ট থাকতেছে। এখন তুমি খেয়াল করো এই তিনটা সংখ্যাই হচ্ছে, দেখো তোমাকে বলা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 19কে ভাগ করলে তাদের সেট নির্ণয় করো। তাহলে এই তিনটা সংখ্যাই তোমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে আমাদের রেজাল্টটা হবে হচ্ছে 4, 8, 16। এই তিনটা সংখ্যা দ্বারা যদি আমরা 19কে ভাগ করি, তাহলেই কেবলমাত্র হচ্ছে তোমার কি থাকবে বলতো? 3 অবশিষ্ট থাকবে। এখন এইটা তো ছোট ম্যাথ, ভাইয়া মুখে মুখে বের করে ফেললাম, কিন্তু আমাদের বড় ম্যাথগুলো আসলে কিভাবে আমরা করব তো আমরা একটু দেখাই দিই। তো খেয়াল করো আমরা যেই রেজাল্টটা পাইছি বা যে সংখ্যাগুলো পাইছি, এই সংখ্যাগুলোর দিকে একটু খেয়াল করো, 4, 8, 16 এই সংখ্যাগুলোর দিকে একটু খেয়াল করো। বলতো এই যে সংখ্যাগুলা, এইগুলা দ্বারাই তো আমরা দেখলাম 19কে ভাগ করলে কত থাকতেছে? 3 অবশিষ্ট থাকতেছে। এই সংখ্যাগুলোর একটু আমরা বৈশিষ্ট্যটা যদি দেখি, বলতো এই সংখ্যাগুলা যেই 3 অবশিষ্ট থাকে তার চেয়ে বড়, তুমি একটু খেয়াল করো এই সংখ্যাগুলা 3-এর চেয়ে বড়। এবং আরেকটা জিনিস যদি খেয়াল করো, এই সংখ্যাগুলা এই যে এইখানে যে সংখ্যাটা আছে, দেখো এইখানে যে সংখ্যাটা আছে, এইখানে যে সংখ্যাটা আছে, অর্থাৎ কত বলতো? 16। অর্থাৎ এই সংখ্যাগুলা দেখো 16 এর গুণনীয়ক। খেয়াল করো এরা সবাই হচ্ছে কি বলতো? 16 এর গুণনীয়ক, 16 এর গুণনীয়ক। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা যদি 16 এর গুণনীয়কগুলা বের করে নিতে পারি, তাহলে এদের মধ্যে যারা 3-এর চেয়ে বড় হবে তাদেরকে দ্বারা 19কে যদি তুমি ভাগ করো, তাহলেই হচ্ছে তুমি কি পাবা? যে তোমাকে যেই জিনিসটা বের করতে বলা হচ্ছে আমরা ওইটা পেয়ে যাব, যে এদেরকে দ্বারা ভাগ করলেই 3 অবশিষ্ট থাকবে। তো আসো এবার আমরা এই ম্যাথটা যদি আমরা সলিউশন করি, যে এটা আমরা, তাহলে খেয়াল করো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 19কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, তারা অবশ্যই 3 অপেক্ষা বৃহত্তর এবং, খেয়াল করো তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যাগুলো দেখো আমরা দেখতে পাচ্ছি 3 চেয়ে বড় এবং 16 এর গুণিতক। তাহলে বলো তো এইখানে যে 16 হবে তুমি এটা কিভাবে বের করবা? দেখো তো তোমাকে মেইন সংখ্যাটা বলে দিছে 19, ভাগ করলে ভাগশেষ থাকবে কত বলো তো? 3।
তাহলে 19 থেকে 3 বিয়োগ করলে তুমি কত পাচ্ছ 16। তাহলে আমরা মেইন সংখ্যাটা থেকে ভাগশেষটা বিয়োগ করলে যেই সংখ্যাটা পাবো তার গুণনীয়ক হবে। তাহলে আমাদের এখানে যে এবং 19 বিয়োগ 3 সমান সমান 16 এর গুণনীয়ক হবে, গুণনীয়ক হবে। তাহলে আসো এবার আমরা 16 এর গুণনীয়কগুলো বের করে নিই। তাহলে হচ্ছে এখন 16 সমান সমান 1 ইনটু হচ্ছে 16, আমরা গত ক্লাসে এগুলা দেখাইছিলাম বের করা। তাহলে এবার আমরা দেখো 16 কে ভাঙাইতে পারি হচ্ছে 2 গুণন 8, তারপর 8 কে ভাঙাইতে পারি হচ্ছে আবার 4 ইনটু হচ্ছে 4, দেখো আমরা আবার ভাঙাইলাম 16। তাহলে দেখো তো 16 এর গুণনীয়কগুলা কে কে ভাইয়া, এটা একটু যদি এখানে লিখি, 16 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 4 আর হচ্ছে 16, এরা হচ্ছে 16 এর গুণনীয়ক। তাহলে হচ্ছে 16 এর গুণনীয়ক সমূহ 1 2 4 8 16। এখন তুমি খেয়াল করো তো তোমার কি এরা সব লাগবে কিনা, না তুমি একটু খেয়াল করো তোমার কারা লাগবে, তারা অবশ্যই 3 অপেক্ষায় বৃহত্তর এবং 16 এর গুণিতক। তাহলে 3 অপেক্ষায় বৃহত্তর এবং 16 এর গুণিতক কারা আছে বলো তো, 4 8 আর হচ্ছে 16। তাহলে আমরা আসো এটা যদি লিখি, তাহলে খেয়াল করো যে ধরি 3 অপেক্ষা বৃহত্তর এবং 16 এর গুণনীয়কের সেট এ। তাহলে সুতরাং এ সমান সমান, তাহলে আমাদের কারা আছে 4 8 16, অর্থাৎ এই তিনটা সংখ্যা দ্বারাই আমরা যদি 19 কে ভাগ করো তাহলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তাহলে ভাইয়া এই অঙ্কটা আরেকবার শর্টে বলে আমরা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 13 করব। অর্থাৎ তোমাকে যেই সংখ্যাটা মেইন সংখ্যা হচ্ছে 3 আর অবশিষ্ট থাকবে হচ্ছে 3, তাহলে মেইন সংখ্যা হচ্ছে 19, এটাকে ভাগ করলে ভাগশেষ থাকবে হচ্ছে 3। তাহলে যে সংখ্যাগুলো তুমি পাবা তারা অবশ্যই 3 চেয়ে বড় হবে এবং কার গুণনীয়ক হবে সেটা কিভাবে বের করব, মেইন সংখ্যা থেকে এই ভাগশেষটাকে বিয়োগ করে দিলে যেই সংখ্যাটা পাবো তার গুণনীয়ক হবে। তো খেয়াল করো আমরা যে ম্যাথটা করেছিলাম এটার সাথে আমাদের বইয়ের হচ্ছে উদাহরণ 13, তোমরা এই ম্যাথটা একটু বইটা নাও, দেখো কি বলা হচ্ছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। এখন এই কোশ্চেনটা বুঝো, তুমি খেয়াল করো মাত্র আমরা দেখেছিলাম যে 19 কে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, আমরা একটা সেট বের করতে পারছি। তাহলে তুমি খেয়াল করো এখানেও ঠিক একই ভাবে তোমার হচ্ছে 311 কে ভাগ করলে তুমি একটা সেট বের করতে পারবা যে তার জন্য কার জন্য 23 থাকবে। তারপর হচ্ছে 419 কে ভাগ করলে 23 অবশিষ্ট থাকবে, তুমি এটাও বের করতে পারবা। এখন তুমি খেয়াল করো তো এই সংখ্যাগুলোর মধ্যে এমন কিছু সংখ্যা তোমাকে বের করতে বলছে যাদেরকে দ্বারা 311 কে ভাগ করলেও 23 থাকবে, 411 কে ভাগ করলেও 23 থাকবে। বলতে এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এমন কিছু কমন সংখ্যা তোমাকে বের করতে বলছে যাদেরকে দ্বারা 311 কেও এবং 411 তারপরে কত 419 কেও ভাগ করা যাবে এবং ওই কমন সংখ্যাগুলো দ্বারা এই দুইটা সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে। তো আসো আমরা যদি একটু দেখি যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে, তারা অবশ্যই 23 অপেক্ষায় বৃহত্তর এবং খেয়াল করো তো ভাইয়া তোমাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্টপ করে দেখো তো কার গুণনীয়ক হবে এটা বের করতে পারো কিনা। তো
তো আসো আমরা যদি এটা বের করি, তো আমাদের মেইন সংখ্যাকে খেয়াল করো, আমাদের মেইন সংখ্যা একটা হচ্ছে 311, তাহলে মেইন সংখ্যা হচ্ছে 311, আর ভাগশেষ থাকবে হচ্ছে কত 23। আরেকটা মেইন সংখ্যা হচ্ছে 419, তাহলে আরেকটা মেইন সংখ্যা হচ্ছে 419, আর ভাগশেষ থাকবে হচ্ছে 23। তাহলে কার গুণনীয়ক হবে আমরা এটা কিভাবে বের করি, আমরা আগের অঙ্কটাতেও দেখাইছিলাম, তুমি খেয়াল করো, আমরা হচ্ছে 19 কে ভাগ করলে 3 থাকবে, তো আমরা কি করছি 19 থেকে ভাগশেষটাকে বাদ দিয়ে দিছি, 16 হইছে। ঠিক একই ভাবে তাহলে এখানে মেইন সংখ্যা হচ্ছে 311, তাহলে 311 থেকে যদি তুমি 23 বাদ দাও, 311 বিয়োগ হচ্ছে 23, তাহলে এইটাকে বিয়োগ করলে আসতেছে হচ্ছে 288। আর এইখানে যদি আমরা বিয়োগ করো যে 419 বিয়োগ হচ্ছে 23, এখানে আসে হচ্ছে 396। তাহলে খেয়াল করো তো 23 অপেক্ষায় বড় হবে, এবং কার কার গুণনীয়ক হবে এত এবং এত, এবং 288 ও 396 এর সাধারণ গুণনীয়ক হবে, গুণনীয়ক হবে। এখন খেয়াল করো এই ম্যাপটাতে আমরা একটা এক্সট্রা শব্দ লিখছি, সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। কেন লিখছি ভাই, এই অঙ্কটা শুরুতেই বলছি যে কিছু কমন সংখ্যা দ্বারা এইটা এবং এটাকে ভাগ করলেই হচ্ছে 23 থাকবে, কারণ কি দুইটাকে ভাগ যাইতে হবে, তার মানে কি দুইটার মধ্যে কি থাকতে হবে বলতো, কমন থাকতে হবে। ওই কারণে আমরা লিখছি কমনের বাংলা হচ্ছে সাধারণ, যার কারণে লিখছি আমরা সাধারণ গুণনীয়ক হবে। তা আসো আমরা প্রথমে 288 এর জন্য বের করি, যে এখন 288 সমান সমান আমরা প্রথমে সবসময় 1 × 288। এখন খেয়াল করো বাকিগুলো আমরা কিভাবে বের করব ভাইয়া একটু যদি দেখাই। তুমি ক্যালকুলেটর নিবা, প্রথমে লিখছো 1, 288 কে তুমি 2 দ্বারা ভাগ করো, 288 ভাগ 2, তুমি ক্যালকুলেটরে দেখো 144 আসে। এখানে মনে রাখবা সব সময় পূর্ণ সংখ্যা আসতে হবে, তাহলে তুমি এখানে হবে 2 গুণ 144, তাহলে দেখো 288। তারপর এবার 288 কে 3 দ্বারা ভাগ করো, 288 তুমি সিরিয়ালে ভাগগুলা করবে 1 2 3 4 এভাবে করে, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করলে আসে 96, তার মানে 3 × 96 করলে আসবে হচ্ছে 288। তারপর 288 ভাগ 4, তাহলে এখানে দেখো 4 গুণ 7 তোমার 288 ভাগ হচ্ছে 4, এটা করলে আসে 72, তাহলে হচ্ছে 4 গুণ 72। তারপর হচ্ছে 288 ভাগ হচ্ছে 5, 5 দ্বারা করলে ভগ্নাংশ আসে, তাহলে আমরা যদি 6 দ্বারা করি তাহলে আসে হচ্ছে 6 গুণ 48। তারপর হচ্ছে আমরা 7 দ্বারা যদি করো, 7 দ্বারা করলে ভগ্নাংশ তাহলে বাদ, তারপর 8 দ্বারা যদি করো 36, তাহলে হচ্ছে 8 × হচ্ছে 36। তারপরে হচ্ছে আমাদের 9 দ্বারা যদি ভাগ করো, দেখো 100 হচ্ছে 32, তাহলে 9 × হচ্ছে 32। তারপর আমরা যদি 10 দ্বারা করি, দেখো এটা ভগ্নাংশ আসে, তাহলে হচ্ছে আমরা 11 দ্বারা যদি করো ভগ্নাংশ, 12 দ্বারা করলে তাহলে হচ্ছে আমাদের 12 × হচ্ছে 24। তারপর আমরা যদি এখানে 13 দ্বারা করো ভগ্নাংশ আসে, 14 দ্বারা করলে ভগ্নাংশ, 15 দ্বারা করলে ভগ্নাংশ, আমরা 16 দ্বারা যদি করি দেখো আসে হচ্ছে 18। এখন তুমি একটু এই লাইনটাতে যদি খেয়াল করো, তুমি এরপরে দেখবা যত সংখ্যা দ্বারাই ভাগ করো না কেন ভগ্নাংশ আসবে। যে ভাই আমরা এটা কিভাবে বুঝলাম, দেখো আমরা লাস্টে যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা থেকে ভাই যদি এখানে আসি, আমাদের আসছে 16 × হচ্ছে 18। তুমি মনে মনে 18 কে ভাঙাও, 18 কে লিখতে পারো আমরা 2 × 9, তাহলে দেখো তো এই 2 আর এই 16 গুণ করলে 32 × 9, দেখো এই সেটটা অলরেডি তোমার চলে আসছে, দেখো 9 × 32। আবার তুমি যেভাবে ভাঙানো কেন, অর্থাৎ দেখবা যে এই সংখ্যাগুলো আর ভাঙবে না, এরপরে দেখবা যে সবগুলা সংখ্যায় দশমিক আসতেছে, সো আমাদের এইখানেই শেষ। তাহলে আমরা 288 এর গুণনীয়ক সমূহ যদি আমরা লিখি, যে সুতরাং 288 এর গুণনীয়ক সমূহ, সুতরাং 288 এর গুণনীয়ক সমূহ কারা কারা পাইছি আমরা দেখো সিরিয়ালে লেখো 1 2 3 4 6 8 9 12 16, তারপর হচ্ছে 18 24 32 36 48 72, তারপর হচ্ছে 96 144 288। এখন এই যে গুণনীয়কগুলা পাইলাম, আমাদের কি এরা সবাই লাগবে কিনা, আমাদের অ্যান্সার হচ্ছে না। কারণ কি
তোমার এখানে তুমি কন্ডিশনে বলে দিছো তারা অবশ্যই 23 অপেক্ষায় কি হবে, দেখো তারা অবশ্যই 23 অপেক্ষায় বৃহত্তর হবে। তাহলে 23 অপেক্ষায় বৃহত্তর কারা কারা আছে আমরা যদি একটু খেয়াল করো, 23 এর থেকে বড় আছে দেখো 24, 32, 36, 48, 72, 96, 144, 288। তাহলে ধরি 23 অপেক্ষায় বৃহত্তর 288 এর গুণনীয়ক সেট এ। তাহলে সুতরাং এ সমান সমান দেখো আমরা কারা কারা পাইছি, 24, 32, 36, 48, 72, 96, 144, তারপর হচ্ছে 288। অর্থাৎ এদেরকে দ্বারা আমরা ভাগ করলে 311 কে প্রতি ক্ষেত্রে 23 থাকবে। এবার আসো আমরা 419 এর জন্য যদি যাই, তাহলে এখন খেয়াল করো ভাইয়া এখানে বের করি যে আবার আমরা এবার কার গুণনীয়ক হবে 396। তাহলে 396 সমান সমান 1 ইনটু হচ্ছে 396। তাহলে আমরা এই সেটগুলোকে যদি একটু বের করি, খেয়াল করো আমাদের বইয়ে আমরা আগের রেজাল্ট একটু মিলায় যদি নিই, এই সেটে আসছে হচ্ছে 24, 32, 36, 44, 128। হ্যাঁ ঠিক আছে। তাহলে খেয়াল করো আমরা যদি আবার 396 এটাকে যদি একটু ভাঙাও, তাহলে আগের মতো দেখো প্রথমে সবসময় 1। তাহলে এবার আসো আমরা 396 ভাগ হচ্ছে 2, তাহলে দেখো 198 আসে। তার মানে 2 কে 198 দ্বারা গুণ করলে 396 হবে 198। তারপর হচ্ছে ভাগ 3 যদি দাও আমরা, দেখো আসে হচ্ছে 132। তাহলে এখানে আসবে হচ্ছে 3 ইনটু হচ্ছে 132। তারপর আমরা যদি 4 দ্বারা ভাগ দাও আসে হচ্ছে 99। তাহলে 4 ইনটু 99। তারপর হচ্ছে 5 দ্বারা যদি 396 কে ভাগ করো, দেখো ভগ্নাংশ আসে, তার মানে এটা নেওয়া যাবে না। তাহলে 6 দ্বারা 396 কে ভাগ করলে আসে 66। তাহলে 6 ইনটু হচ্ছে 66। তারপর হচ্ছে 7 দ্বারা আমরা 396 কে যদি ভাগ করি, ভগ্নাংশ নেওয়া যাবে না। তারপর 8 দ্বারা 396 কে ভাগ করো, ভগ্নাংশ। 9 দ্বারা ভাগ করলে আসে দেখো 44। তাহলে 9 ইনটু হচ্ছে 44। তারপর আমরা 10 দ্বারা ভাগ করলে আসে ভগ্নাংশ। 11 দ্বারাও যদি ভাগ করি এখানে আসবে হচ্ছে 36। 11 ইনটু হচ্ছে 36। তারপর আমরা যদি 12 দ্বারা ভাগ করো তাহলে আসে হচ্ছে 33। তারপর হচ্ছে আমরা 14 দ্বারা যদি ভাগ করি 396 কে, ভগ্নাংশ আসে। 15 দ্বারা ভাগ করলে ভগ্নাংশ। 16 দ্বারা ভাগ করলে ভগ্নাংশ। 17 দ্বারা ভাগ করলে ভগ্নাংশ। 18 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 22। তাহলে 18 ইনটু হচ্ছে 22। তাহলে আমাদের এইখানে হচ্ছে এই পর্যন্তই আমাদের গুণনীয়কগুলা। তারপরে তুমি যে ভাই আমরা বুঝলাম কেন এখানে শেষ, তুমি যদি ক্যালকুলেটরে আরো ভাগ করো দেখবা যে আরো যতই করো না কেন এরপরে দেখবা যে দশমিক আসবে কিংবা এই সংখ্যাগুলো আবার রিপিট করা শুরু হবে, ওই কারণে আমাদের আর ভাগ করা যাবে না। তাহলে আসো আমরা তাহলে 396 এর গুণনীয়কের সমূহ যদি আমরা লিখি, তাহলে হচ্ছে ভাই এখানে লিখতেছি যে এখন 396 এর গুণনীয়ক সমূহ, তাহলে কারা কারা পাইলাম আমরা সিরিয়ালে লিখবো 1, 2, 3, 4, 6, তারপর হচ্ছে 9, 11, 12, 18, তারপর হচ্ছে 22, তারপরে আছে হচ্ছে 33, 36, 44, 66, 99, 132, 198 আর হচ্ছে লাস্ট হচ্ছে 396। তাহলে খেয়াল করো আমরা সংখ্যাগুলো পেয়ে গেলাম। এখন এরা সবাইকে তো আমাদের অ্যান্সারের দরকার নাই, আমাদের দরকার কারা, যারা 23 অপেক্ষায় বৃহত্তর। তাহলে খেয়াল করো আমরা 23 অপেক্ষায় বৃহত্তর কারা, আমরা যদি এখন লিখি যে ধরি 23 অপেক্ষায় বৃহত্তর 396 এর সেট বি। তাহলে সুতরাং বি সমান সমান, তাহলে আসো আমরা এখানে একটু যদি দেখি 23 এর চেয়ে বড় কে কে আছে, দেখো আমাদের 22, আমাদের এখানে দেখো 33, 36, 44, 66, 99, 132, 198, 396। তাহলে আমরা যদি এগুলা লিখি তাহলে এখানে আসবে হচ্ছে 33,
36 44 তারপর আসে হচ্ছে 66 99 132 198 তারপর হচ্ছে 396 এরা। এখন তুমি খেয়াল করো, আমরা যদি আবার এখানে আসি আমাদের শর্তে, দেখো আমরা কি বলছি, এমন সংখ্যা বের করতে হবে যে সংখ্যা দ্বারা 311 এবং 419 এটাকে দুইটাকে ভাগ করা যাবে। তাহলে দেখো তো, তুমি এই সংখ্যাগুলো দ্বারা যদি 419 কে ভাগ করো 23 অবশিষ্ট থাকবে, এই সংখ্যাগুলো দ্বারা হচ্ছে 311 কে ভাগ করলে 23 অবশিষ্ট থাকবে। তাহলে কোন সংখ্যাটা দ্বারা এইটা এবং এটা দুইটাকেই ভাগ করলে 23 অবশিষ্ট থাকবে? তার মানে এদের মধ্যে কমন কে আছে? দেখো তুমি লিখে রাখছো সাধারণ। সাধারণ মানে কি? দুইটা সেটের মধ্যে কমন। কমন মানে কি? এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা যদি এখন এ ইন্টারসেকশন বি বের করি, তাহলে খেয়াল করো, তাহলে হচ্ছে এখন এ ইন্টারসেকশন বি সমান সমান, খেয়াল করো আমাদের এ সেটটার মধ্যে দেখো, আমাদের যদি আমরা উপাদানগুলো দেখি, এই সেটের মধ্যে এই উপাদানগুলো আছে আর বি সেটের মধ্যে এই উপাদানগুলো আছে। আমরা দেখো এদের মধ্যে কমন সংখ্যাটাকে, দেখো এদের মধ্যে কমন সংখ্যাটা হচ্ছে 36, এখানেও দেখো কমন সংখ্যাটা হচ্ছে 36। তাহলে আমরা যদি এই ইন্টারসেকশন বি বের করি, তাহলে হচ্ছে 24 32 তারপর হচ্ছে 36 48 72 96 তারপর হচ্ছে 144 288 ইন্টারসেকশন এই সেটটা, তাহলে এটা আছে হচ্ছে 33 36 তারপর হচ্ছে 44 66 99 132 তারপর হচ্ছে 198 আর হচ্ছে 396। তাহলে আমরা এইখান থেকে যদি এখন কমন নাও, তাহলে দেখো তো কত কমন আসবে। আমাদের দুইটার মধ্যে কমন আসবে 36, তাহলে সমান সমান হচ্ছে 36। তাহলে খেয়াল করো যে সুতরাং নির্ণেয় সেট, সুতরাং নির্ণেয় সেট সমান সমান হচ্ছে 36। তাহলে তুমি খেয়াল করো আমাদের এই নিয়মে তোমাদের অনুশীলনীর, আমরা যদি একটু খেয়াল করো, তোমাদের অনুশীলনীর 10 নাম্বার যে ম্যাথটা আছে এটা তোমরা SW করবা। তো আমরা এখন আসছি হচ্ছে তোমাদের বইয়ের 12 নাম্বার যে ম্যাথটা আছে ওইটাতে। তো তোমরা খেয়াল করো বইয়ের যে 12 নাম্বার ম্যাথটা আছে ওইটা একটু প্রশ্নটা পড়ো, ওই প্রশ্নটা আমরা এখন করাবো। আসো, তো তুমি খেয়াল করো আমাদেরকে এখানে বলা হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন বাংলা ও ইংরেজিতে পাস করে, 15 জন উভয় বিষয়ে ফেল করে। এই লাইনটা একটু দাগ দাও, উভয় বিষয়ে ফেল করে। ক নাম্বারে বলছে সংক্ষিপ্ত বিবরণী সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। তাহলে ভাইয়া মনে করলাম তোমার স্কুলে 100 জন শিক্ষার্থী আছে, তাহলে আমরা একটা আয়তক্ষেত্র দ্বারা হচ্ছে তোমার স্কুলটাকে আমরা নির্দেশ করি। তাহলে এটা হচ্ছে তোমার স্কুলটা, যেটাকে আমরা ইউ দ্বারা নির্দেশ করি। এরপরে তোমার স্কুলের শিক্ষার্থীদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বাংলা আর আরেকটা হচ্ছে ইংরেজি। তাহলে আমরা তোমার স্কুলের ভিতরে দুইটা ক্লাসরুম আছে, একটা হচ্ছে বাংলা আর আরেকটা হচ্ছে আমরা মনে করলাম ইংরেজি। তাহলে এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংরেজি। এরপরে বলা হচ্ছে, তাহলে বলো তো এই যে মাঝখানের অংশটা এটাকে আমরা কি বলি বলো তো? বি ইন্টারসেকশন ই, এটা বি এবং ই এর মধ্যে কমন। এই পার্টটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা বলি হচ্ছে বি বাদ ই, এগুলো আমরা হায়ার ম্যাথে পড়ছি। আর এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে ই বাদ বি। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, আমরা ধরে নিলাম যে এই সার্কেলগুলোর ভিতরে যারা আছে তারা সবাই কি করছে বলো তো? পাস করছে। তাহলে ফেল করছে এমন স্টুডেন্টরা কোথায় থাকবে বলো তো? এই সার্কেলগুলোর বাইরে। ভাইয়া হায়ার ম্যাথ অধ্যায়ে তোমাদেরকে এটা বুঝাইছিলাম যে মনে করো যারা ভালো রেজাল্ট করছে স্যার হচ্ছে তাদেরকে ক্লাসরুম থেকে বাইরে এক জায়গায় নিয়ে যাবে। তো তাদেরকে এক জায়গায় জড়ো করে রাখলো, তাহলে ওই জড়ো অংশের বাইরে যারা আছে তারা কি বলতো? তারা ফেল করছে। তাহলে ঠিক একই হবে আমরা এই সার্কেলগুলো দ্বারা বুঝাচ্ছি এরা হচ্ছে পাস করছে। তাহলে বলো তো আমরা যদি বি ইউনিয়ন ই, আমরা এগুলা হায়ার ম্যাথে করছি, এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা ওই সকল স্টুডেন্টদেরকে বুঝাবে যারা বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা সাবজেক্টে পাস। তাহলে কোনো একটা সাবজেক্টে পাস না, অর্থাৎ তারা ফেল, এটাকে আমরা কি দ্বারা বুঝাই? বি ইউনিয়ন ই তার প্রাইম। তাহলে আমাদের এই বাইরের সেটটা হবে বি ইউনিয়ন ই তার প্রাইম, অর্থাৎ এরা কোনো সাবজেক্টেই পাস করে নাই। তো
তো তোমাকে বলছে সংক্ষিপ্ত বিবরণী সহ ক নাম্বার প্রশ্নটা দেখো, বলা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণী সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে দেখাও। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার যে ম্যাপটা। তো সংক্ষিপ্ত বিবরণী সহ তোমরা বিবরণীটা দেখো আমাদের। ভাই একটু বলি যে ভেনচিত্রে আয়তক্ষেত্র টি 100 জন শিক্ষার্থীর তোমাদের বইয়ের উদাহরণ হচ্ছে বা 14 থেকে লিখতেছি, শিক্ষার্থীর সেট ইউ নির্দেশ করে। তারপর হচ্ছে শিক্ষার্থীর সেট যত, তারপর বাংলা ও ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট বি ও ই দ্বারা নির্দেশ করে। তারপর হচ্ছে বাংলা ও ইংরেজিতে ফেল শিক্ষার্থীদের সেট বি ইউনিয়ন ই প্রাইম দ্বারা নির্দেশ করে। তাহলে এই হচ্ছে আমরা সংক্ষিপ্ত বিবরণী, অর্থাৎ এই ভেনচিত্রে আমরা যে জিনিসগুলো লেখা আছে এই জিনিসগুলো এখানে বলে দিলাম। তাইলে তুমি চাইলে এই জিনিসগুলো বলে দিতে পারো যে বাংলা ইংরেজিতে পাস, বাংলা ও ইংরেজিতে পাশের সেট বি ইন্টারসেকশন ই দ্বারা নির্দেশ করে। কেউ বলতে পারবা, একটু চেষ্টা করো তো বলতো। আর এই যে এই দুইটা সেটকে আমরা কি বলি দেখো ভাইয়া, যদি একটু দাগায় দিই তোমাদের সুবিধার জন্য, এই সেটটা এবং এই সেটটাকে আমরা কি বলতে পারি বলো তো? তুমি একটু খেয়াল করো তো, বি বাদ ই দেখো এরা শুধুমাত্র এই অংশে আছে, তার মানে এরা শুধু বাংলায় পাস, ইংরেজিতে পাস না, তার মানে এরা শুধু বাংলায় পাস। আর এটা কি বলতো, এরা শুধু ইংরেজিতে পাস। তাহলে আমরা এটাকে লিখি হচ্ছে যে শুধু বাংলা পাসের সেট, শুধু বাংলা ও শুধু ইংরেজিতে পাশের সেট যথাক্রমে বি বাদ ই ও ই বাদ বি দ্বারা নির্দেশ করে। তাহলে এই হচ্ছে আমাদের অংশটা, তোমাকে যেগুলো বলবো আমরা সংক্ষিপ্ত বিবরণীতে, অর্থাৎ তুমি ভেনচিত্রে যা যা দেখবে ওই জিনিসটাই বিবরণীতে লিখে দিবা। তো এবার আসলে আমাদের খ নাম্বার যে প্রশ্নটা আছে, বলা হচ্ছে শুধু বাংলা ও শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে কয়জন শিক্ষার্থী বাংলায় শুধু আর কয়জন শিক্ষার্থী শুধু ইংরেজিতে পাস করছে, তোমাকে এই জিনিসটা বের করতে বলছে। তো আসলে আমরা যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে আমরা যদি ওইগুলো একটু লিখি। দেখো বলা হচ্ছে কোন শ্রেণীর 100 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে নাম্বার অফ ইউ, তাহলে দেওয়া আছে মোট শিক্ষার্থী নাম্বার অফ ইউ সমান সমান হচ্ছে 100 জন। আচ্ছা, তারপরে বলা হচ্ছে মধ্যে 65 জন বাংলায়, তাহলে বাংলায় পাস নাম্বার অফ বি সমান সমান হচ্ছে 65 জন। তারপরে বলা হচ্ছে বাংলা ও ইংরেজিতে পাস, এটা হচ্ছে কতজন? 48 জন। তাহলে হচ্ছে বাংলা ও ইংরেজিতে পাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই সমান সমান 48
জন। তারপরে কি বলা হলো, উভয় বিষয়ে ফেল। বলো তো ফেল মানে কোনটা, এটাকে বোঝায়। তাহলে হচ্ছে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল নাম্বার অফ বি ইউনিয়ন ই প্রাইম সমান সমান তোমাকে বলে দিছে, দেখো কতজন, 15 জন। তাহলে হচ্ছে 15 জন। তাহলে খেয়াল করো যে আমরা জানি নাম্বার অফ বি ইউনিয়ন ই প্রাইম সমান সমান, বলতো আমরা এ প্রাইম এটা মানে কি জানি, ইউ মাইনাস এ। ঠিক একইভাবে নাম্বার অফ এ প্রাইম সমান সমান হবে নাম্বার অফ ইউ মাইনাস হচ্ছে নাম্বার অফ এ। তাহলে ঠিক একইভাবে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে আসবে হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ বি ইউনিয়ন ই। তাহলে খেয়াল করো তো আমাদের নাম্বার অফ এটা তোমাকে বলে দিছে, দেখো কত, 15। তাহলে হচ্ছে 15 সমান সমান নাম্বার অফ ইউ 100 মাইনাস নাম্বার অফ বি ইউনিয়ন ই। তাহলে হচ্ছে বা নাম্বার অফ বি ইউনিয়ন ই, এটা যদি তুমি বের করো 100 মাইনাস হচ্ছে 15। তাহলে আমরা আসো আমরা নাম্বার অফ বি ইউনিয়ন ই এটা সমান সমান আসে হচ্ছে 85 জন। তাহলে তুমি খেয়াল করো আমাদের 85 জন শিক্ষার্থী আছে যারা হচ্ছে কি করছে বলতো, উভয় বিষয়ে পাস করছে। তো খেয়াল করো আমরা হচ্ছে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেলাম কতজন, খেয়াল করো যে সুতরাং, বা আমরা জানি আবার নাম্বার অফ বি ইউনিয়ন ই সমান সমান নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই। তাহলে এই মানগুলো যদি আমরা বসাও, 85 সমান সমান নাম্বার অফ বি তোমাকে বলে দিছে দেখো 65 প্লাস নাম্বার অফ ই এটা আমরা জানি না, মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই এটা বলে দিছে তোমাকে 48। তাহলে এইখান থেকে আমরা যদি নাম্বার অফ ই এটা ক্যালকুলেট করো, দেখো এটা আসবে হচ্ছে 85 মাইনাস 65 প্লাস 48, এটা করলে আসে হচ্ছে 68 জন। তাহলে খেয়াল করো এরা কি করছে, এরা হচ্ছে ইংরেজিতে পাস করছে, কিন্তু আমাদেরকে বের করতে বলছে যে শুধু বাংলায় কতজন পাস করছে। তাহলে আসো আমরা এটা কিভাবে বের করতে পারি, খেয়াল করো ভাইয়া হচ্ছে এই জায়গায় লিখি, খেয়াল করো যে শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস। তো ভেন চিত্রে খেয়াল করো এটা কতটুকু অংশ এটা দ্বারা বোঝায়, তাহলে এটা হচ্ছে বি বাদ ই। তাহলে সমান সমান এটা কিভাবে আমরা পেতে পারি, আমরা হায়ার ম্যাথেও দেখছি, খেয়াল করো তো এই সেটটা হচ্ছে তোমার বি সেটটাকে নির্দেশ করে। এই সেটটা থেকে যদি তুমি ভাই একটু গ্রিন কালি দিয়ে দেখাই, তুমি যদি এই অংশটাকে বাদ দিয়ে দাও, খেয়াল করো আমরা যদি লাল এই সার্কেল থেকে এই অংশটাকে বাদ দিয়ে দাও তাহলে তুমি কি পাবা বলো তো, বি বাদ ই পাবা। তাহলে লাল সার্কেলটা কাকে নির্দেশ করে বলতো, বি কে নির্দেশ করে। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে বি মাইনাস, আমরা সরি এখানে নাম্বার দেখো যেহেতু সংখ্যা আমরা বের করব, তাহলে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই। তাহলে নাম্বার অফ বি তুমি পাইছো কত, 65। তাহলে 65 নাম্বার অফ বি ইন্টারসেকশন ই এটা হচ্ছে 48। তাহলে এখানে আসবে আমাদের হচ্ছে 65 মাইনাস 48, এখানে আসে হচ্ছে 17 জন। তাহলে শুধু বাংলায় পাস করছে 17 জন। এবার আসি আমরা যে শুধু ইংরেজিতে পাস করছে কতজন, খেয়াল করো যে শুধু ইংরেজিতে পাস, তাহলে এটা কোন অংশটা বোঝায়, ই বাদ বি, ই বাদ বি নাম্বার অফ। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি, খেয়াল করো ভাই যদি এটাকে একটু কালো করে দেখাই, এই টোটাল সার্কেলটা তোমার হচ্ছে ইংরেজি পাসকে বোঝায়। এই কালো অংশটা থেকে যদি তুমি গ্রিন অংশটা বাদ দিয়ে দাও তাহলে তুমি এই অংশটা পাবা। তাহলে আমরা এটা কি লিখতে পারি যে নাম্বার অফ ই মাইনাস আমরা লিখতে পারি কত, নাম্বার অফ বি ইন্টারসেকশন ই। তাহলে নাম্বার অফ ই তুমি বের করছো কত, 68, বি ইন্টারসেকশন ই দেখো এটা হচ্ছে 48। তাহলে এইখান থেকে করলে আসবে হচ্ছে 68 মাইনাস হচ্ছে 48, তাহলে আমাদের আসে হচ্ছে 20 জন। তাহলে শুধু ইংরেজিতে পাস করছে হচ্ছে আমাদের 20 জন।
তাহলে আমাদের লাস্ট যে ম্যাথটা আছে একটু খেয়াল করো, বলা হচ্ছে উভয় বিষয়ে পাস ও উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সময়ের সেট নির্ণয় করো। তাহলে ভাই এটা একটু শুরু করে দিই, তোমরা শেষ করো। খেয়াল করো, আমাদেরকে বলা হচ্ছে উভয় বিষয়ে পাস ও উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে পাস কতজন, খেয়াল করো, উভয় বিষয়ে পাস করছে দেখো তোমাকে বলে দিছে কত 48, আর উভয় বিষয়ে ফেল এটা তোমাকে বলে দিছে দেখো হচ্ছে 15 জন। তাহলে এই দুইটা সংখ্যার মৌলিক গুণনীয়কগুলো লিখতে বলছে। তাহলে তুমি প্রথমে এই দুইটা সংখ্যার গুণনীয়কগুলো লিখবা, লেখার পরে এদের মধ্যে মৌলিক যারা আছে তাদের সেটটা তোমাকে লিখতে বলা হয়েছে। তো এর সাথে সাথে আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলা শেষ। তো এই অধ্যায়ের ম্যাথগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো ভাই আগের ক্লাসেও বলছি, তারপর আরেকবার বলে দিচ্ছি, তোমার হচ্ছে অনুশীলনীর 6, এটা 100% ইম্পর্টেন্ট দিবা। কারণ ভাইয়া এখন সৃজনশীলগুলা দেখাবো, দেখবা যে এই ম্যাথটা অনেকবার সৃজনশীলে আসছে, অনুশীলনীর 6। তারপরে হচ্ছে তোমার 8, 10, 11, 12। তাহলে খেয়াল করো ভাই ইম্পর্টেন্ট ম্যাথগুলো একটু লিখে দিই। অনুশীলনীর তোমার হচ্ছে 6, 8, তারপর হচ্ছে 10, 11, 12। এই ম্যাথগুলো হচ্ছে এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। আর উদাহরণের থেকে হচ্ছে তোমার ক্রোমোজোর যে ম্যাথটা করেছিলাম আমরা, তোমার উদাহরণ 11 এই জিনিসগুলো হচ্ছে এই অধ্যায় ইম্পর্টেন্ট। তোমরা একটু এই জিনিসগুলো ভালো করে করবা। আর হচ্ছে এই অধ্যায় থেকে এবার ভাইয়া তোমাদেরকে সৃজনশীলগুলো SW দিব। তো অনেকগুলা সৃজনশীল, তো ভাইয়া দেখলাম প্রায় 16 থেকে 17টা সৃজনশীল। তো যেহেতু অনেকগুলা সৃজনশীল, আমাদের পরবর্তী জেনারেল ম্যাথ ক্লাস হচ্ছে আগামী বৃহস্পতিবার। সো ওই ক্লাসটা তোমাদের হবে না, আগামী রবিবারে। আজকে এক রবিবার, আগামী রবিবারে হচ্ছে তোমরা এই 16-17টা সৃজনশীল আগামী রবিবারের মধ্যে করবা। অর্থাৎ একদিনে প্রেশার নেওয়ার দরকার নাই, পুরা সপ্তাহ ধরে একটা দুইটা করে করলে তোমার শেষ হয়ে যাবে। এই সৃজনশীলগুলো যাতে তোমরা ভালোভাবে সলভ করতে পারো, ওই কারণে আগামী বৃহস্পতিবারের ক্লাসটা আমরা অফ রাখবো। দেখো প্রথম যে সৃজনশীলটা আছে এটা হচ্ছে তোমরা জাস্ট ক এবং খ করবা। গ নাম্বারটা আমাদের অন্য অধ্যায়ে, সো এটা আপাতত করা লাগবে না, তোমরা হচ্ছে ক এবং খ করবা। তো আমাদের দিনাজপুর বোর্ডের যে প্রশ্নটা আছে এটাও সেম, এখানেও তোমরা ক এবং খ করবা। তো আমাদের সকল বোর্ড যেটা আসছে অভিন্ন প্রশ্ন 2018 সালে, এখানেও ক এবং খ করবা। এবং এখানে খ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, তোমাদের বইয়ের অনুশীলনের 6 নাম্বার যে প্রশ্নটা ওইটা। এবং দেখবা যে বোর্ডে এই প্রশ্নটা অনেকবার আসছে, আমাদের আরও সামনে অনেকগুলো সৃজনশীল এটা আসছে। এখানে ভাইয়া হচ্ছে ক নাম্বার প্রশ্নটা একটু বলে দিই। দেখো বলা হচ্ছে এ ও বি পরস্পর নিশ্চিত সেট, এটা তোমাকে দেখাইতে বলছে। এই কথার মানে কি, আমরা সংজ্ঞা থেকে জানি যে এ আর বি এর মধ্যে যদি কমন কিছু না থাকে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি যদি ফাঁকা সেট হয়, তাহলে এ ও বিকে পরস্পর নিশ্চিত সেট বলা হয়। তো খেয়াল করো আমাদের ঢাকা বোর্ড 2017 যে প্রশ্নটা আসছে, এখানেও যে 3টা প্রশ্ন আসছে তোমরা 3টাই করবে। এবং খ নাম্বার প্রশ্নটা দেখো, তোমার বইয়ের অনুশীলনের 6 নাম্বার প্রশ্নটা আবার আসছে এখানে। তো এখানে ক নাম্বার প্রশ্নটা আমাদের যদিও পরবর্তী অধ্যায়, তারপরেও ভাই একটু বলে দিচ্ছি, তোমরা একটু করে নিবা। যে প্রশ্নে তুমি খেয়াল করো আমাদেরকে এফ অফ এক্স মানে একটা মান দেওয়া আছে দেখো, তাহলে তোমাকে বের করতে বলছে এফ অফ -1। তাহলে এক্স এর জায়গায় জাস্ট তুমি -1টা বসাই দিলে যেটা আসবে ওইটাই তোমার মান। তো যশোর বোর্ডের যেটা আছে এখানে তোমরা 3টা প্রশ্নই করবা, 3টা প্রশ্ন এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বোর্ড থেকে 2টা করবা, শুধু ক এবং খ। গ নাম্বারটা আমাদের অন্য অধ্যায়ের। তো চট্টগ্রাম বোর্ড 2017 খ নাম্বার প্রশ্নটা সলিউশনটা ভাই তোমাদেরকে একটু দেখাই দিলাম তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা মিলায় নিতে পারো। সিলেট বোর্ড 17 থেকে 2টা করবা, শুধু ক এবং গ। খ নাম্বারটা আমাদের অন্য অধ্যায়ের। এখান থেকে তোমরা হচ্ছে 3টাই করবা। একই সাথে সাথে তুমি একটু গ নাম্বার প্রশ্নটা দেখো, আবার তোমার অনুশীলনের 6 নাম্বার প্রশ্নটা আসছে। সো 6 নাম্বার প্রশ্নটা খুব সুন্দর করে ভালোভাবে করবা। এটা দেখো প্রতি 1 বছর 2 বছর পরে কোনো না কোনো বোর্ডে আসতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো আমাদের কুমিল্লা 16, এখানেও ক এবং খ করবা। গ নাম্বারটা অন্য অঙ্ক। এখানে খ নাম্বার দেখো আবার তোমার অনুশীলনের 6 নাম্বার ম্যাথটা আবার আসছে। আমাদের চট্টগ্রাম 16, এখানেও তুমি খেয়াল করো 3টা ম্যাথই করবা। এখানে গ নাম্বার প্রশ্নটা দেখো, তোমার অনুশীলনের 6 নাম্বার ম্যাথটা আবার রিপিট করছে। আমাদের ঢাকা বোর্ড যে 2015 যে ম্যাথগুলো আছে, তো 15 গ নাম্বার প্রশ্নটা যদি দেখো তুমি, তোমার বইয়ের অনুশীলনের 6 নাম্বার ম্যাথটা আবার রিপিট করছে। সো তুমি বুঝতেই পারতেছো
6 নাম্বার ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস খেয়াল রাখবা, প্রত্যেকটা ম্যাথের ক নাম্বার প্রশ্নটার দিকে যদি খেয়াল রাখো, যে প্রত্যেকটার ক নাম্বারে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই ম্যাথটা আসতেছে 2 মার্কের জন্য। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করি, প্রত্যেকটা ম্যাথ বুঝে বুঝে করবা, কারণ তোমার স্কুলেও যদি প্রশ্ন আসে তালিকা পদ্ধতি থেকে একটা ম্যাথ আসবে 2 মার্কে, একটু কনফার্ম থাকো তুমি। দেখো রাজশাহী 2015, এখানেও ক নাম্বার তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। গ নাম্বার দেখো তোমার অনুশীলনীর আবার 6 নাম্বার ম্যাথটা। আমাদের কুমিল্লা 15, এখানেও ক নাম্বারে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, বাটা তোমরা পারবা। চট্টগ্রাম 15, এখানেও তোমরা 3টা করবা। ক নাম্বার প্রশ্নটা দেখো আবার তালিকা পদ্ধতি, সো তালিকা পদ্ধতিটা একটু ভালোভাবে করবা। এবং এইটার ক্ষেত্রে দেখো ভাইয়া দেখায় দিই যে তোমরা হায়ার ম্যাথও করছো, যে এইগুলো আমরা কিভাবে বাইর করি, এগুলো হচ্ছে জাস্ট মিডল টার্ম করলেই এই রেজাল্টগুলো চলে আসবে। আমাদের সিলেট 15, এখান থেকেও 3টা প্রশ্ন করবা এবং ক নাম্বার দেখো আবার তালিকা পদ্ধতিতে আসছে। বরিশাল 15, এখান থেকে 2টা ম্যাথ করবা, ক এবং খ, গ নাম্বারটা আমাদের অন্য অধ্যায়ের। দিনাজপুর 15, এখান থেকে 3টা ম্যাথই করবা। এখানে খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার প্রশ্ন তোমার বইয়ের অনুশীলনীর 6 নাম্বার অঙ্কটা আবার আসছে। দেখো তোমাদের আইডিয়াল স্কুলে গত বছর টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটা আসছে, এটা হচ্ছে আইডিয়াল স্কুল টেস্ট পরীক্ষার প্রশ্ন। তুমি দেখো এখানেও সেম একই টাইপের প্রশ্নই স্যাররা দিছে, ক নাম্বারে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। গ নাম্বার প্রশ্নটা দেখো তোমার বইয়ের অনুশীলনীর 6 নাম্বারটা ওইটাই আসছে। দেখো তার আগের বছরও তোমাদের আইডিয়াল স্কুলে দেখো, তোমাদের আইডিয়াল স্কুলে যে প্রশ্নটা আসছে এটাও যদি একটু খেয়াল করো, এখানেও ক নাম্বার দেখো তালিকা পদ্ধতিতে, এবং গ নাম্বার প্রশ্নটা যদি খেয়াল করো দেখো তোমার বইয়ের 6 নাম্বার ম্যাথটা আবার আসছে। তাহলে খেয়াল করো পরপর 2 বছরই তোমাদের স্কুলে একই টাইপের প্রশ্ন আসছে। সো ভাইয়া তোমাদেরকে এখান থেকে একটা কথাই বলতে চাচ্ছি যে অনুশীলনের 6 নাম্বার ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সব স্কুলেও আসতেছে এবং বোর্ডও আসতেছে। এই জিনিসগুলো ভালো করে করবা। এবং আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করব। আরেকটা কথা বলে রাখি, আজকে অনেকগুলো SW যেহেতু দিছি, তোমরা এই SW গুলা আজ থেকে 1 সপ্তাহ পর মানে আগামী রবিবারে তোমরা দিলেই হবে। সো আমরা একটা হায়ার জেনারেল ম্যাথ ক্লাস বৃহস্পতিবার অফ থাকবে, তোমরা এই বন্ধের মধ্যে তোমরা হচ্ছে এই অঙ্কগুলো সব শেষ করে নিও। তো তোমাদের সুবিধার জন্য ভাইয়া তালিকা পদ্ধতিতে যে ম্যাথগুলো ছিল ওইগুলোর রেজাল্টগুলো এখানে দিয়ে দিছি, তোমরা ম্যাথ করে একটু রেজাল্টগুলো মিলিয়ে নিও।